সংক্রান্ত কোনো কাজ আমরা আর করছি না, করব না। সংক্রান্ত কোনো কাজ আমরা করছি না, করব না। নির্বাচন কমিশন, তুমি কাজের পরিকল্পনার জবাব দাও, জবাব দাও। আর অপরিকল্পিত কাজের জবাব দাও, জবাব দাও। নির্বাচন কমিশন নিপাত যাক। বর্তমানে আমরা যে একত্রিত হতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা দেখছি প্রতিদিনই নানা রকম অবস্ট্যাকেল আমাদের মধ্যে আসছে, মানে যেটা নির্বাচন কমিশনের যে পরিকল্পনাহীন যে তারা কাজ তৈরি করেছে তার জন্য আমরা সাফারার হচ্ছি। শুধু আমরা নয়, এর বড় ভুক্তভোগী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা। তো বিএলও মারা গেল, তার দায় কে নেবে? তাহলে কেউ মারা গেলে তার পরিবারই তো ভেসে যাবে। বলুন, তার ছোট বাচ্চা, তার স্বামী হোক, স্ত্রী হোক, তার বাবা মা হোক, অসুস্থ বাবা হোক। আমরা কিন্তু কোনো ফর্ম আর অ্যাকসেপ্ট করব না এবং কোনো হিয়ারিং এর নোটিশ নেব না এবং বাড়িতে দেব না। এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চন্ডিদা থানার অন্তর্গত যে 1 নম্বর যে চন্ডিদা 1 নম্বর যে ভিডিওর মধ্যে আছি। এখানে যেসব বিভিন্ন পঞ্চায়েত এলাকার যেসব বিএলও আছে তাদের উপর ওদের কাজের নিয়ে ত্রুটি দেখাচ্ছে, এই নিয়ে ওনারা আজকে এসছেন বা জমা দিচ্ছেন ভিডিও। কার কাছে আমরা ওনাদের মুখ থেকে শুনে নেব কি হয়েছে বিষয়টা। 1 নম্বর ভিডিওর যে আপনারা যেসব বিএলও আপনারা আছেন, কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা মানে আমরা তো স্যার ম্যাডাম বা বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করেন তারা আমাদের গত 3-4 মাস ধরেই এই বিএলও কাজের সঙ্গে যুক্ত রয়েছে। আমরা এতদিন ধরে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করে চলেছি, কিন্তু আমরা দেখছি প্রতিদিনই নানা রকম অবস্ট্যাকেল আমাদের মধ্যে আসছে, মানে যেটা নির্বাচন কমিশনের যে পরিকল্পনাহীন যে তারা কাজ তৈরি করেছে তার জন্য আমরা সাফারার হচ্ছি। শুধু আমরা নয়, এর বড় ভুক্তভোগী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা। বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন সিস্টেমগুলোকে তারা স্মুথলি কাজ করতে পারছে না। প্রথমেই আমাদের যেটা রয়েছে যেটা আমাদের ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে অন ডিউটির কোনো লিখিত অর্ডার নির্বাচন কমিশন দেয়নি। তার ফলে শিক্ষাক্ষেত্রে ছোট ছোট শিশুরা তারা রয়েছে, সেই স্কুল ছেড়ে আমাদের এখানে চলে আসতে হয়েছে। সেখানে আমাদের ঘাটতি হচ্ছে সেখানে একটা। প্লাস রিসেন্টলি দেখা গেছে, কতদিন আগে আমরা দেখেছেন নিউজে যে লজিক্যাল ডিসপেন্সি বলে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটা আমরা প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে পালন করেছি। সেটা আমরা যেগুলো আমরা প্রবলেম এই ছিল সেগুলো সলভ করেছি, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে গত 2-3 দিন আগে সেগুলো আবার হিয়ারিং হয়েছে। মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, একজন অপরাধ করেছে, তাকে জেল হচ্ছে, জরিমানা হচ্ছে, মানে তার ভুক্তভোগী ভোটাররা হয়রানি হচ্ছে। আমরা তো কাজ করছি, এর পরবর্তীকালে দেখা যাচ্ছে এবার হিয়ারিং যারা হচ্ছে সেই ভোটারদের ভবিষ্যৎ কি? তারা যদি ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকে তার দায়ভার কে নেবে? বিএলও নেবে, নির্বাচন কমিশন নেবে? তার কোনো সদুত্তর কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি, এবং তার দায়ভার যে আমাদের ওপর যদি এসে পড়ে, পরবর্তীকালে আমাদের তো নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, আমরা প্রত্যেকে আতঙ্কগ্রস্ত যে কি হবে। এবং এই যে সমস্ত কিছু সিস্টেম চলছে, এই সিস্টেমের বিরুদ্ধে আমরা এসেছি যে এইভাবে অপরিকল্পিতভাবে কাজ আমরা করতে অনিচ্ছুক। আমরা ইআরও সাহেব এবং ইআরও সাহেব যারা আছেন তাদের কাছে যাচ্ছি আমরা ডেপুটেশন, এবং আমরা এই কাজ থেকে আমরা অব্যাহতি চাইছি, আমাদেরকে মুক্তি দাও। হিয়ারিং এ যখন প্রুফ কি চাইছে, সত্যতা বলতে কি যে প্রথম দিকে যে হিয়ারিং গুলো হয়েছিল আনম্যাপিং কে কেন্দ্র করে, তার একটা গাইডলাইন ট্রেনিং নির্বাচন কমিশন করেছিল। এখন যে হিয়ারিং গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কারো হয়তো 6 জনের বেশি ভাই বোন, কারোর 50 বছর বাবা মায়ের সঙ্গে গ্যাপ, 15 বছর কম, সেই সমস্ত ক্ষেত্রে হয়েছে। সেইগুলোর ক্ষেত্রে কি ডকুমেন্ট দিতে হবে নির্বাচন কমিশন জানে কি জানি না, আমাদেরকেই কিছু বলেনি। আমরা কি বলবো ভোটারদের? ভোটার হ্যারাসমেন্ট হচ্ছে, তারা ছুটছে বিভিন্ন জায়গায় জিজ্ঞাস করতে যাচ্ছে, একবার তাতেও ছুটতে হচ্ছে। বলছি যেমন কথা প্রথম উঠেছিল যে বাবা ও মা যদি 2002 ভোট দিয়ে থাকে তাদের কোনো সমস্যা সেরকম হবে না, কিন্তু তার থেকে বেশি সমস্যা হচ্ছে আর এমনি লোকেদের হচ্ছে অবশ্যই। এবং যে সেইগুলোই লজিক্যাল ডিসপেন্সি বলে সেটা নির্বাচন কমিশন একটা সুন্দর আবিধানিক নাম দিয়েছে বলে তাদেরকে হিয়ারিং এ ডেকেছে, কিন্তু তাদের যে কি কাগজ লাগবে স্যার নির্বাচন কমিশন সঠিকভাবে এখনো নির্দেশিকা আমাদের কাছে কিছু দেয়নি। একটা বিষয় হচ্ছে যেমন বলেছিল যে মাধ্যমিকের যদি অ্যাডমিট থাকে কাজ হবে, হ্যাঁ সেটাও কার্য হচ্ছে না। মানে ব্যাপারটা কি হচ্ছে, অ্যাডমিট কার্ড দিয়ে সে পরীক্ষা দিল, সে পাস করতে না পারলে সে ভারতের নাগরিকত্ব পাবে না, মানে তার পাস ফেলটা নাগরিকত্বের প্রমাণ হয়ে যাচ্ছে। একটা বিষয় দেখা যাচ্ছে, ধরুন যারা মানে 8 থেকে
5-4 পর্যন্ত পড়েছে, তারা কি দেবে আজ? যে এই সমস্ত ক্ষেত্রে লজিক্যাল ডিসপেন্সের ক্ষেত্রে হিয়ারিং যেগুলো হয়েছে সেগুলো আমরা কি সাবমিট করব সেটা নির্বাচন কমিশন কোনো গাইডলাইন কিছু দেয়নি। আমাদেরকে গাইডলাইন কি দিয়েছে, সেই প্রথম ক্ষেত্রে সেই যে লিস্ট ছিল সেইগুলো আমাদেরকে জুড়ে দিয়েছে। যারা 2 বছর ভোট দিয়ে তাদের হিয়ারিং করছে, যারা 10 বছর তাদের পড়ছে, বৃদ্ধ মানুষ যারা আছেন, যারা বাড়িতে বসে আছেন, সব মিলে কি করতে চায়? সব মিলে করতে যাচ্ছে। এটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে একটা পরিকল্পনা মাফিক একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে, এছাড়া আর কি বলবো। যার দায়ভার বিএলও ভোটার সবার উপর পড়ছে। লাইন কি বন্ধ হবে না? আর যেমন নোটবন্দিতে লাইন পড়েছে, এখনো সেটা তো নির্বাচন কমিশন বানবে, সেটা তো আমাদের উত্তর দেওয়ার জায়গা না। শুধু লাইন দিয়েছি, কি বলবেন? বর্তমানে আমরা যে একত্রিত হতে বাধ্য হয়েছি প্রায় 3 মাস ধরে, মানে পুজোর আগে আগে থেকেই আমাদের শুরু হয়েছিল কাজ, এবং সেই কাজ চলে যাচ্ছে। প্রথম আমাদের যেটা দাবি, আমাদের লিখিত অর্ডার দিতে হবে যে আমরা এই কাজ করছি অন ডিউটি হিসাবে। আমাদের কিন্তু কোনো লিখিত অর্ডার দেওয়া হয়নি, যার ফলে আমরা স্কুল এবং এই কাজ নিয়ে পাজেল হয়ে যাচ্ছি, এবং অনেক সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, সেটা আপনারাও জানেন। এবং আমাদের স্কুলগুলো প্রায় বন্ধের মুখে এমন হয়ে যাচ্ছে, গার্জেনরা যে স্কুল থেকে বেশি নেয়নি বিএলও হিসাবে, তাদেরকে কিন্তু তারা সেখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা কিছু করতে পারছি না, শিক্ষা ব্যবস্থা লাঠে উঠেছে এমন পরিস্থিতি, যাদের বিএলও হিসাবে নিযুক্ত করা হয়েছে তাদের স্কুলে। তার সঙ্গে যেটা হচ্ছে, আমরা যেমন যা নির্বাচন কমিশন যেমন যা যা বলেছে আমরা তেমন তা করেছি, সব সময় সঠিকভাবে সবটা ট্রেনিংও দেয়নি। আমরা এর থেকে ওর থেকে জেনে সামান্য ট্রেনিং নিয়েও করেছি, কিন্তু লাস্ট যেটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ 10 দিন বলুন, একটা হঠাৎ করে চলে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটার জন্য প্রথমে নাম এলো, বললো আপনারা আপনাদের নিজ দায়িত্বে সঠিক যারা ভোটার আপনারা বুঝবেন, আপনারা সেই বুঝে তাদেরকে করে দিন। আমরা সব করে দিলাম, কারো 150, কারো 300, কারো 250, কারো 400 এরম এসেছে, সব করেছি কিন্তু আমরা। দেন তার কিছুদিন পরই হঠাৎ করে সেগুলো আবার ব্যাক করলো, ব্যাক করে তখন বলছে ডকুমেন্টস আপলোড করুন। ঠিক আছে, তাদের ডকুমেন্টস কি 13খানা যে ডকুমেন্টস আমাদের একটা দিয়েছিল তার মধ্যে করতে হবে, তো আমরা তার মধ্যে নিয়ে দেখতে পাচ্ছি, আমরা যেটা বুঝছি বেশিরভাগ মানুষের কিন্তু ওই 13খানা ডকুমেন্টস এর মধ্যে নেই। আধার প্যানকে মান্যতা দিতে চাইছে না, রেশন কার্ডকে দিতে চাইছে না, কিন্তু সেগুলোই বেশিরভাগ মানুষের আছে। আমাদের এখানে সবাই শিক্ষিত নয়, বেশিরভাগই কিন্তু মাধ্যমিক দেয়নি, তাদের স্কুল সার্টিফিকেট বলছে গ্রাহ্য হবে না, তাহলে তারা কি দেবে? তো আমরা যাদের কাছ থেকে যেটা পেয়েছি নিয়ম অনুযায়ী 13টা পাচ্ছি না, কিন্তু কিছু তো আপলোড করতে হবে। আমাদের জানানো হলো এখান দিয়ে এই আর ওদের তরফে যে আপনারা যেটা পাচ্ছেন দিন, আমরা সেটা দিয়েই করলাম। ইভেন আমাদের একটা ডিক্লারেশন ফিল আপ করতে হয়েছিল, 2002 কি ছিল, 2025 কি আছে, আমরা সমস্ত বিএলওরা নিজ দায়িত্ব নিয়ে সেগুলো ফিল আপ করেছে। যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো আমরা সাইন করে আমরা দায়িত্ব নিয়ে করেছি, কারণ আমরা জানি তাদের একটু ভুল হয়তো থাকতে পারে, কিন্তু তারা এখানকার ভোটার, তারা কোনো অনুপ্রবেশকারী বা কিছু নয়। তো আমরা করেছি, তো সেগুলো করার পরও সেগুলো কিন্তু হিয়ারিং এ ব্যাক করছে লট বাই লট, এবং আমরা তাদের কাছে গিয়ে যে তাদের নোটিশ দিতে যাচ্ছি, আমরা গালিগালাজ শুনতে পাচ্ছি, অকথ্য কথা শুনতে পাচ্ছি। আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল আমার বুথেরই। আমি যখন তুলতে গেছিলাম ফর্ম, আমি সে এখানে নালিশ লিখিত করেছিলাম, কিন্তু এদের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানে একজন ভোটার মদ খেয়ে মানে রীতিমতো গালিগালাজ করেছে, পাড়া প্রতিবেশীরা জানে, আমি লিখিত দিয়ে গেছিলাম, আমার কাছে তার কিন্তু কপি আছে, রিসিভও দিয়েছে, যত সম্ভব আমার আছে, আমি রেখে দিয়েছি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু কোনো ব্যবস্থা নেই। সব থেকে বড় কথা, আমাদের নিরাপত্তার দায়টা কার? এই যে ধরুন এত মানুষ যারা হ্যারাস হচ্ছে, তারা তো বুঝতে পারবে না যেটা নির্বাচন কমিশনের মানে নীতির জন্য হচ্ছে। তারা ভাবছে কি বিএলওরা ভুল কাজ করেছে বলে হচ্ছে। তারা কি করছে, আমাদের বাড়িতে রোজই সকাল বিকাল রাত্রি চলে আসছে। একে তো আমরা স্কুল এই সব করে একটা ছুটি পাচ্ছি না, খাওয়া দাওয়ার সময় নেই, আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, জীবন আছে, শরীর আছে, আমরা মানুষ, স্কুলে পড়াতে হচ্ছে না কিছু, মানে কোনো দিকেই আমরা করতে পারছি না। দিদিমণি টিচারদের মধ্যে নিজেদের মধ্যে অমিল হয়ে যাচ্ছে, মতবিরোধ হয়ে যাচ্ছে। তো এবার এইভাবে কি করে চলতে পারে বলুন? এবার সব থেকে বড় কথা, ধরুন আমরা দেখছি তো হিয়ারিং গুলো, ওই 13টা ডকুমেন্টস এর বেশিরভাগই নেই, বেশিরভাগই সব অন্য ডকুমেন্টস, এবং তাদের যদি নাম না ওঠে ফাইনাল রোলে, আমরা কিন্তু জানি না কাদের নাম উঠবে কাদের নেই। আমরা এই আরোদের জিজ্ঞেস করছি, ওনারা বলছেন আমরাও জানি না। তাহলে আমাদের সেটাই তো আমাদের বক্তব্য। ধরুন একটা লিস্ট বেরোলো, কিন্তু লিস্টটা ধরুন বেরোলো, লিস্টটা বেরিয়ে যাদের নাম আসবে না, আমরা তো জানি না কার নাম আসবে কার নেই। সে প্রথমে কাকে হাতের কাছে পাবে? বিএলওর বাড়ি ভাঙচুর করবে, বিএলওকে মারধর করে। অলরেডি আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে হুমকির সম্মুখীন হয়েছি, গালিগালাজের সম্মুখীন হয়েছি, মানে প্রত্যেকে কেউ কম বেশি হয়েছে। কিন্তু তাহলে আমরা যে এই কাজটার সঙ্গে যুক্ত, আমাদের কি নিরাপত্তা দিচ্ছে তারা? আজকে এত বিএলও মারা গেল, তার দায় কে নেবে? তাহলে কেউ মারা গেলে তার পরিবারই তো ভেসে যাবে বলুন, তার ছোট বাচ্চা, তার স্বামী হোক স্ত্রী হোক,
তার বাবা মা হোক, অসুস্থ বাবা মা হোক, তাহলে এইভাবে কি করে চলতে পারে? তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আর কাজ করব না, আমরা গণহারে ইস্তফা দিচ্ছি। আজকে গণহারে আমরা ইস্তফা দেব, সেই চিঠি সেই রেডি হয়ে গেছে আমাদের। আজকের পর থেকে চিঠি রিসিভ হয়ে যাবার পরে আমরা কিন্তু কোনো ফর্ম আর অ্যাকসেপ্ট করব না এবং কোনো হিয়ারিং এর নোটিশ Notice নেব নেব না না। এবং বাড়িতে দেব না। সমস্তটাই তাদের ব্যাপার। এটা শুধু এই আমরা ব্লকে app-কে শুধু uninstall নয়, করে দেবো। প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক ব্লকেই এইভাবে মানে ইস্তফা দিচ্ছে এবং তারপর থেকে তারা কোনো কাজে যোগ দিচ্ছে না এবং দেবেও না। এটা আমরা আজকে ইস্তফাটা দিয়ে দেবো। দেওয়ার পর উনি কি বলেন দেখি। সবাইকে অ্যাড্রেস করে চিঠি লেখা হয়েছে। আমরা এত সংখ্যক বিএলও আছি, প্রায় 50 জন। আরো আছে সবাই, তারা হিয়ারিং এ আছে, বললো পূর্ণ সমর্থন, আরো এসে যোগ দিচ্ছে। এই কালকের পর থেকে আমরা তোমরা কেউ নোটিশ আর নেবে না তো, না কি গো? না আর নেবে না। নিচ্ছি না, নেবো না। নিচ্ছি না, নেবো না। আমরা নিচ্ছি না, নেবো না। নিচ্ছি না, নেবো না। এই ধরুন অপরিকল্পিত বলো 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 না, তুমি বলো না, তুমি বলো না। এই অপরিকল্পিত চিন্তা ভাবনা এবং গাইডলাইনের ওপর বিনা গাইডলাইনের পরিচ্ছন্ন নীতি না থাকার কারণে অভাবে আমরা যে কাজের নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছি, তার বিরুদ্ধে আজ আমরা প্রতিবাদ এবং ইস্তফাপত্র আমাদের ইআরওর কাছে থ্রু আমরা পেশ করতে চলেছি। কালকে যাদের বিডিও সাহেব আসবেন বলেছেন। ধরুন যাদের 20 তারিখে হিয়ারিং বলতে এরপর যে হিয়ারিং যাদের ডেটগুলো সেগুলো তাহলে কি হবে? যাদের পড়ে গেছে হিয়ারিং, আমরা যে নোটিশ দিয়েছেন যেগুলো যেগুলো দিয়েছি আমরা সেইগুলো হিয়ারিং করাবো। নিয়ে যাবে, তারা কি নিয়ে যাবে হিয়ারিং এ? সেখানেই তো প্রপার গাইডলাইনটা নেই বলেই তো আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ইলেক্টরকে বলবোটা কি যে কি গাইডলাইন নিয়ে আসবে, কিভাবে হিয়ারিং করবে, সেই গাইডলাইন তো আমাদের কাছে নেই। আমি দেশে থাকি, বিদেশে থাকি না, প্রতি বছর ভোট দিই। আজকে আমারও হিয়ারিং পড়লো। আমি আজ ধরুন প্রায় 30 বছর কাছাকাছি ভোট দিচ্ছি। আমি হিয়ারিংটা কি নিয়ে যে জমা দেবো, কার আমাদের জমা পড়েছে ইলেকশন কমিশন আপনি বলছেন যে আপনার হিয়ারিং পড়েছে। আমি একজন বিএলও 110 নম্বর পার্টে, আমার হিয়ারিং পড়েছে, আমার মিসেসের হিয়ারিং পড়েছে এবং আমার মেয়ের হিয়ারিং পড়েছে। আপনি আসবেন হিয়ারিং দেখাতে? হিয়ারিং এর প্রুফের গাইডলাইন ওই তো 12টার বাইরে কিছু নেই, যা সাধারণ মানুষের কাছে নেই। বিশেষ করে লজিক্যালের জন্য কোনো প্রপার গাইডলাইন নেই। আমি আসবো। নোটিশের আবার সঙ্গে গ্যাস নোটিশ বলছি, নোটিশ যে আপনাদের দেয়া হচ্ছে ওর সেকেন্ড পেজে যে 13টার গাইডলাইন দেওয়া আছে, যে লেখা আছে পরপর, ওইগুলোর বাইরে কোনোটা গ্রাহ্য নয়। Maximum এটা হলো নির্বাচন কমিশনের নির্দেশ, কিন্তু ম্যাক্সিমাম লোকের কিন্তু ওই 13টা নেই, বাকি আছে। এবার সেটাই তো আমরা বলতে চাইছি যে তাহলে ম্যাক্সিমাম লোক বাদ হলে তারা কাউকে হাতের কাছে পাবে না, বিএলওকে পাবে। মারবে কাকে? বিএলওকে। প্রাণ সংশয় কার হবে? বিএলওর। বাড়ি ঘর হবে কবে? ওইটাই হলো কথা। যে ধরুন একজন বয়স্ক আমার 2002 তার পর্যন্ত এসেছে, তার নামের একটু বানান ভুল, আগেকার দিনের মানুষ অত জানে না, শিক্ষিত নয়, হতে তো পারে, হয়েছে। এবার কি হবে, এর ভবিষ্যৎ কি হবে? আমরা তো রীতিমতো আতঙ্কগ্রস্ত। আমাদের এক স্যার 4 দিন হসপিটালে ভর্তি ছিলেন, ওইখানে কোথায় আছেন? ছিলেন এখানে। পরশু দিনে আমাদের চোখের সামনে ভিডিও অজ্ঞান হয়ে গেলেন, চোখের সামনে। আমাদের প্রথম দিন থেকে বলুন আপনার কত সঠিক মোট ভোটার, কত হিয়ারিং? কত হিয়ারিং এসেছে বলুন। কি হয়েছে সমস্যা আপনার? 252 জন হিয়ারিং কাল 20 তারিখে আছে, আবার ফের 30 তারিখে 360 জন ফেলেছে। এটা কি সম্ভব? শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছি, তারপর বাড়িতে রান্না খাটাই হিয়ারিং এর জন্য স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যাচ্ছে। ধরুন যেসব ব্যক্তিদের ধরুন আমার হিয়ারিং পড়েছে বা আমার স্ত্রীর পড়েছে, আমার বাড়িতে যে ছোট বাচ্চাদের যে বৃদ্ধ বাবা মা থাকে, তাদের খাওয়া দাওয়া দেবে কে? সে কি খাবে? বাচ্চাগুলো কি খাবে? হিয়ারিং এসে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দীর্ঘদিন প্রায় সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার বাড়ির লোকে কিভাবে চলবে? সারা দিন নোটিশ ধরাতে গিয়ে নিজের রান্না খাতে নিজে অসুস্থ হয়ে যাচ্ছি। যদি মজায় কে দায়ী দেবে? হিয়ারিং এর নামে দায়ীটা কে দেবে? মানুষকে হয়রানি ছাড়া আর কিছু নয়, হয়রানি করা হচ্ছে। অল্প হয় তবু ঠিক আছে, 20 জন 10 জন ঠিক আছে। কিছু মানুষের হিয়ারিং এসেছে 612 যাদের জন কাকে 65 বলে? বছর আপ বয়স। 612 জন কি সম্ভব? আমার 80 বছরের ওপর একজন বয়স, এবারে এসেছে আমি নিই। না, আপনার বুথে মোট ভোটার কত বলবেন তো? আমার বুথে মোট 1147 আর আগে ছিল। নোটিশ এসেছে কত? নোটিশ টোটাল এসছে এখন 252টা, এর আগে 612টা। না, এরপরেও আসতে পারে। আচ্ছা, এই ম্যাডামকে একবার ম্যাডাম বলুন। 2002 ভোটার লিস্টে পরিষ্কার বাংলায় নাম আছে। এখন 2025 সালে যখন তার নামটা তুলতে যাওয়া হচ্ছে, সেই বানানের ভুলের জন্য, ধরুন 2025-এ মৃন্ময় বানানটা বাংলায় পুরো ঠিক আছে, কিন্তু ইংলিশের বানানটা ভুল আছে।
সেই কারণে সব পুরো ফ্যামিলিটাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, আগে বলা হয়েছিল 2002-এ যাদের নাম থাকবে তাদের কাছে কোনো রকম তথ্য ডকুমেন্ট চাওয়া হবে না। বাংলায় যখন তার নামটা ঠিক আছে, ইংলিশ বানানটা ধরে তাদেরকে বাড়ির লোককে কি হয়রানি করার কোনো মানে হয়? বাড়ির লোক তো পাজল হয়ে যাচ্ছে, এবার তারা কিভাবে এখন ডকুমেন্ট গুলো পাবে? সবাই মনে করুন মাধ্যমিকের পাস সার্টিফিকেট তো সবার নেই, অনেক লোক তো পড়েই নি স্কুলে। গরিব তারা ছিল, রোজ এনে রোজ খায়, যারা বাইরে পড়াতেই পারেনি, তাদের কি হবে? যারা মনে করুন বাইরে সোনার উপর কাজ করে, তাদের পক্ষে এত টাকা ট্রেন টিকিট খরচা করে এমার্জেন্সি যে আসছে, যদি তাদের নামটা থাকে তাহলে ঠিক আছে। এত কষ্ট করে তারা, কে বলছে দিদি 12,000 টাকা খরচা করে এলাম, কে বলছে দিদি আমরা ফ্লাইটে চলে এলাম। যেমন এখানে বায়োমেট্রিক করলে সেখানে মেনে নেওয়া যেত। এবার যদি কনফার্ম হতাম যে তারা আসার পরে তাদের নামটা থেকে গেল, যে তাদের যাই হোক ওই 13টা ডকুমেন্ট নেই তো কি হয়েছে, অন্য যে কোনো দিয়ে তাদের নামটা থেকে গেল, সেটাও আমরা কিছু জানতে পারছি না। তারা তো আমাদেরকে প্রশ্ন করছে বারবার যে দিদি আমার নামটা থাকবে তো, এত টাকা খরচা করে এলাম দিদি। এবার তারা তো সবাই ভয়ে ভয়ে চলে আসছে যে আমার নাম বাদ যাবে। আলটিমেটলি কি হচ্ছে বলুন না, এইভাবে এরকম হ্যারাসমেন্ট করলে তো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমরা যে টানা 4 মাস ধরে কাজ করলাম সবই তো বেকার গেল। আচ্ছা, শিয়াখালা বিএলও ধরুন তো, আপনার পার্ট নাম্বার বিএলও বলুন। আপনার নাম? আমার নাম সোনালী মাল ঘোষ। কোন বুথ বা কোন আমার 194 কোন পঞ্চায়েত? 100 কুমিরমোড়া গ্রাম পঞ্চায়েত, 194 139 পার্ট কুমিরমারা গ্রাম পঞ্চায়েত। শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের আমি 195 105 নম্বর পার্ট। আমি সন্দীপ ঘোষ। এই কদিন লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলো করেছি, প্রায় 170-এর ওপর জমা দিয়েছি। তারপরে আবার 140টা হিয়ারিং এসেছে, তারপরে আবার নতুন করে ওগুলো দেওয়ার পরে আবার 180টা এসেছি। দিনের পর দিন কাজ করে করে আমি আর পারছি না। আমি একবার 3 দিন নার্সিংহোমে ভর্তি হয়েছি, মানে কোনো রকমে 6 বোতল স্যালাইন টেনে এসে সঙ্গে সঙ্গে আবার কাজ দিয়ে দিয়েছি। তারপরেও কাজটা করেছি। তারপরেও গত পরশুদিন এসে বিডিও আমি মাথা ঘুরে পড়ে যাই। কিন্তু তারপরে আমার 180টা নোটিশ ধরিয়ে দিয়েছে জোর করে, যে আপনাকে করতে হবে, আমাদের লোক নেই। তো আমাদের যদি বিপদ হয়ে যায় তাহলে কে আমাদের দেখবে বলুন? বাড়ির লোককে কে দেখবে? আমি যদি মরে যাই আমার বাড়ির লোককে কে দায়িত্ব নেবে? কমিশন দায়িত্ব নেবে? আমি এই কাজ আর করতে পারবো না। আপনাদের এখানে এসে ইস্তফা দিচ্ছি। আজ কালকে থেকে আমি কোনো কাজ করতে পারবো না। আমার নাম সন্দীপ ঘোষ, 105-এ 195 আর 105 শিয়াখালা। আচ্ছা, চিঠিটা হাবিবদা দেখে নাও, সবার চিঠিটা ভালোভাবে ভিডিও করে নাও এবং পিছনের সইগুলো দেখিয়ে দেন। পিছনের সইগুলো দেখিয়ে দেন। চিঠিটা কিন্তু ভালো করে দেখে পড়বেন, ভালো পরিষ্কার করে নিন। সীমাহীন অযৌক্তিক সব কাজ এক্ষুনি করে ফেলো, কিন্তু নিজেদের প্ল্যানিং এর ঠিক নেই। পেছন দিকে দাও, এতজন বিএলও সই করা হয়েছে। মোটামুটি 194 জন টোটাল সই করেছে দেখাচ্ছে এখানে। 94 জন, 47 জন বিএলও আমরা আপাতত সই করে জমা দেবো। আরো সব আসছে, তারা হিয়ারিং এ আছে, বিভিন্ন কাজে ব্যস্ত, তারা এসে উপস্থিত হতে পারেনি। সেটা করুন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 নম্বর ব্লকের আশপাশের যত বিএলআর সবই এখানে এসছেন, বা এখন হিয়ারিং এর মধ্যে বেশ কিছু লোক আছে, তারা এখানে এসে মানে যোগ দিতে পারেননি বা আসতে পারেননি। দেখতে পাচ্ছেন এনাদের একটাই দাবি, আমরা কাজ করে পেরে উঠতে পারছি না। তারপরেও আমার শরীর খারাপ হচ্ছে, কেউ নার্সিংহোমে ভর্তি ছিল 3 দিন। এরপরেও কিন্তু এরম ভাব করে এনারা বিভ্রান্তিতে ফেলে গেছে। বিএলআররা যদি এখন প্রেশান হয় তাহলে ভোটারদের কি হাল হচ্ছে? যারা ভোটার তাদের নাম থাকবে কিনা সেই চিন্তিত। কেউ বিদেশ থেকে, কেউ 2000 5000 খরচা করে আসছে, এসে কিন্তু তাদের কার্য হচ্ছে না। আমরা সংক্রান্ত কোনো কাজে থাকছি না, থাকবো না। কোনো কাজে আমরা থাকছি না, থাকবো না। কমিশন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। নির্বাচন কমিশন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আজকে আমার 3:30 কি করে আমি কাজ করব বলুন? মাইনরিটি এলাকায় কোন এলাকা? আমার কুমিরমারা পঞ্চায়েত 148 পার্ট, 194 148 পার্ট। আমি এর আগে লজিক্যালি ডিসপেন্সি 230টা এসেছিল, আমি দিয়েছি। আবার আমার আজকে ডাকা হয়েছে, পারবো না বলছি, শুনছেন না। 350-এর ওপর আমার এসছে, আমাকে এটা দিতে হবে। মাইনরিটি এলাকায় কাজ করছি। আজকে আমার এলাকার লোক
আজকে আমার এলাকার লোক বিক্ষিপ্ত হয়ে এসছেন, আজকে এসছেন আমার এলাকার লোক, আমাকে বলছেন আপনি যদি কালকে আসেন এই সমস্ত জিনিস কাজ নিয়ে আপনাকে ঘেরাও করা হবে এবং আরো অন্যরকম কিছু ব্যবস্থা নেওয়া হবে। আপনার বয়স কত? আমার বয়স 50+ হয়ে আর গেছে। আপনার পক্ষে সম্ভব নয় তো? সম্ভব নয়, পাড়া পাড়া ঘুরে ঘুরে দেয়া করে করে আমার শরীর পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আবার আমায় আজকে ডাকা হয়েছে, আমাকে 350-এর ওপর নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আবার ডিস্ট্রিবিউট করতে হবে। আমি কি করে করব? ভয় অবশ্যই লাগছে, এলাকার লোক চড়াও হয়ে আসছে, আমাদের ভয় লাগছে, আমার মেয়ে ছেলে একলা কাজ কি করে করব সেখানে। তারপর আমি ICDS অঙ্গনারী ওয়ার্কার, আমার একটা হেল্পার নেই, আমাকে একলা না রান্নাও করতে হচ্ছে, আবার করে আমাকে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে। আমার 1400 মোটামুটি এবারে ডাকা 230টা ডাকা হয়েছে। আমার 21 তারিখে হিয়ারিং আছে, সেটাও আবার এখানে আসতে হবে। আজকে 350 জনের আমাকে আবার নিয়ে যেতে হবে, নিয়ে গেলে সেগুলো লিখিত করে আমাকে আবার 31 তারিখে হিয়ারিং আছে, আমাকে 29 তারিখের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আমি কি করে করব? জয়ন্তী সাঁতরা। আবার আজকে মনে করুন মানে নতুন ফরমের জন্য এলাকার লোক এসছে, আজকে লাস্ট ডেট অনলাইনে। আমি কেন বলিনি? আমি জানি না আমি এইসব কাজ করছি। বললে এইসব তো বললে হবে না, আপনারা কাজ কেন করছেন? আপনাদের সব কাজ করতে হবে। প্রচন্ড চাপের মধ্যে আমরা আছি, যে কোনো সময় আমি তো বলছি ওর থেকে ডেট হয়ে যাওয়াই ভালো। এরকম কাজ এই মুহূর্তে ভিডিও কেন এসছে? এই মুহূর্তে ভিডিও এসছে, ওই লজিক্যালি ডিসপেন্সি হয়েছে, আমাকে ফোন করা হয়েছে, আমি আনতে পারবো না, পাঠিয়ে অন্তত দিন। বলছে কোনো লোক নেই, আপনাকে নিয়ে যেতেই হবে আজকে। হ্যাঁ, কাজের জন্য পারিশ্রমিক দেবেন বা হয়তো দিচ্ছেনও, কিন্তু সেই পারিশ্রমিক আমরা চাই না স্যার। যা অবস্থা আমাদের হচ্ছে ওই পারিশ্রমিক আমাদের চাই না। আমাদের জীবনটাই যদি চলে যায় ওই পারিশ্রমিক নিয়ে আমাদের লাভটা কি? আমাদের বাচ্চাদের স্কুলে পড়ানো আবার বাচ্চাদের পড়াতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, আমার হেল্পার নেই, আমাকে একলাকে সব করতে, যার জন্য কি করবো এই কাজটা? সমস্ত প্রথম থেকে কাজটার পরিধিটা বল। আমার 195 জাঙ্গিপাড়ার 154 পার্ট কোন পঞ্চায়েত? আইয়া গ্রাম পঞ্চায়েত। আমার একটাই কথা, এই যে বিএলও যে ওয়ের সাথে যে অফিসার যে শব্দটা আছে না, এটা আমরা অফিসারের কাজ করছি না, আসলে আমরা করছি পিওনের কাজ। আমাদের কোনো দামই নেই, আমরা ডিক্লারেশন দিয়ে প্রায় 250 জনের, আমার বুথে প্রায় 250 জনের আমি নিজে ডিক্লারেশন দিয়েছি। আমার বুথে 917 জন ভোটার, 917 জনের মধ্যে এখনো পর্যন্ত খবর যেটা, আমি 194 জনের হিয়ারিং নোটিশ দিয়ে দিয়েছি, আরো 310 জন এসে পড়ে আছে, মানে টোটাল প্রায় 60% ধরুন আমার বুথে হিয়ারিং এসেছে। এবং যার যুক্তি আমি অন্তত দেখতে পাচ্ছি না, নির্বাচন কমিশন দেখেছে হয়তো, ওগুলো হিয়ারিং এর যুক্তি আমি অন্তত খুঁজে পাচ্ছি না। এবার ওই যে 250 জনের কাছ থেকে আমি নিজে ডকুমেন্ট নিয়ে, যখন লজিক্যাল ডিস্টারবেন্স যখন এলো, প্রথম আমরা ডকুমেন্ট ছাড়াই ওগুলো নো অ্যাকশন রিকোয়ার্ড করেছিলাম প্রায় 400-র কাছাকাছি। তারপরে আবার ওখান থেকে 250টা আবার আসে, 250টা আসার পরে আমি সেগুলোকে আবার তাদের ডকুমেন্ট, প্রপার ডকুমেন্ট দিয়ে, যাদের ছিল না তাদের ওই 12 দফা যে 13 দফা যে ডকুমেন্ট বলেছে, বেশিরভাগই তো নেই, যাদের ছিল তাদের ওগুলো দিয়েছি, আর যাদের ছিল না তাদেরগুলো অন্য ডকুমেন্ট দিয়ে আপলোড করেছি। সেখান থেকেও প্রায় প্রত্যেকেরই আবার ব্যাকি হিয়ারিং পাঠিয়ে দিয়েছে। এবং কি আমরা নিজেরা ডিক্লারেশন দিয়েছিলাম যে আমরা নিজেরা যাচাই করে দেখেছি এই তথ্যগুলো সঠিক, কিন্তু আমাদের সেই কথারও কোনো দাম নেই। মানে আলটিমেটলি আমরা আসলে পিওনের কাজ করছি। এই পিওনের কাজ করার জন্য সরকারি স্কুলের টিচার তোলার তো কোনো দরকার ছিল না, শুধু শুধু স্কুলের বাচ্চাগুলোর পড়াশোনা ক্ষতি হচ্ছে। আমরা যদি পিওনেরই কাজ করবো, সেটা অন্য লোক দিয়ে করানো যেত, আমাদের কথা যদি কোনো দাম না থাকে। আমাদের প্রতিবাদটা এইখানে, আমরা সেই জন্য আজকে সবাই মিলে এখানে পদত্যাগ করার জন্য এসেছি, দেখা যাক কি হয়। আমার পাশাপাশি বিএলআরও মানে আমার এখানে একটা বক্তব্য, ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি, আমি অমিত মাল 195-এর 166 পার্ট নম্বরে বিএলও, হরিপুর গ্রাম পঞ্চায়েত, মাহমুদপুর এরিয়া। আমার একটাই বক্তব্য, ইলেকশন কমিশন যে ডকুমেন্টগুলো সাবমিট করার কথা বলছে দীর্ঘদিন ধরে, প্রথম দিন থেকে তো কোনো অপরিকল্পনাহীনভাবে কাজটা এগোচ্ছে, এটা সকলেই এখন অবহিত হয়ে গেছেন। এখন আমার বহু ভোটার আমার এরিয়াতে পাসপোর্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি করেছিল, তখন আমরা তাদের পাসপোর্ট তুলেছিলাম, পাসপোর্ট আপলোড করেছি, এবং তখনও পরিশ্রম করে রাত জেগে রাত 1টা 2টো 3টে পর্যন্ত এই পরিশ্রমের মাধ্যমে তাদের ডকুমেন্ট আপলোড এবং সেলফ ডিক্লারেশন দিয়েছি যে এই ব্যক্তি এর বাবা এটা। বিএলও হিসাবে এইটুকু যদি গুরুত্ব না থাকে, তাহলে বিএলও হিসাবে নিযুক্ত করার তো আমাদের তো প্রয়োজন ছিল না। বা বিশ্বাস বা ভরসার জায়গাটা যদি সেই জায়গায় ইলেকশন কমিশনের না থাকে, তাহলে তারা অন্য চিন্তা ভাবনা করতে পারতো। দিনের পর দিন একবার করে মনে হচ্ছে কোথাও যেন আমাদের একটা, আজকে এটাকেও মনে হয়েছে যে বিএলওরা ইলেকশন কমিশনের ভরসার যোগ্য নয়। যদি ভরসার জায়গা তাদের নাই থাকে,
তাহলে নিজের মতো করে তারা তাদের মতো করে শিডিউল সাজাতে পারতো, নিজের মতো করে লোক বল নিয়োগ করে তারা কাজটা চালাতে পারতো। কিন্তু বিএলওদের উপর ভরসা যদি নাই করে, ইলেকশন কমিশনের উচিত ছিল না এইভাবে বিএলওকে হ্যারাসমেন্ট করা, সাধারণ পাবলিককে হ্যারাসমেন্ট করা। এবং আমরা উত্তর দিতে পারছি না যে দাদা পাসপোর্ট দিয়েও যদি আমার আবার হিয়ারিং আসে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমরা তাদের পাসপোর্ট তুলেছি, পাসপোর্ট আপলোড করার পর সেলফ ডিক্লারেশন দেওয়ার পর তারপরেও যখন তাদের আসছে হিয়ারিং নোটিশ, আমরা মুখ দেখানোর মতো জায়গায় থাকছি না, উত্তর দেওয়ার তো প্রশ্নই ওঠে না। অথচ তাদের তো খুব সংগত একটা প্রশ্ন আছে, আমরা এই ইয়ারও চিনি না, আমরা ইয়ারও চিনি না, আমরা ইলেকশন কমিশন চিনি না। আমরা তো আপনাকে চিনি, কারণ আমরা ফিল্ডে কাজ করেছি, আমরা জনগণের সম্মুখীন হয়েছি, অফিসাররা জনগণের সম্মুখীন হয়নি। ইলেকশন কমিশন ঠান্ডা করে বসে কি চিন্তা ভাবনা করে, আমি নিজে বিএলও হিসেবে অতদূর পৌঁছে সেই ধারণাও আমার নেই। কিন্তু গাইডেন্সটা তো সঠিক প্রথম দিন থেকে দেওয়া উচিত ছিল। পুজোর আগে থেকে আমাদের কাজ চলছে, পুজোর পরে থেকে ডাইরেক্ট এসআইআর শুরু হলো, কিন্তু আজ পর্যন্ত ইলেকশন কমিশন কি চিন্তা ভাবনার, কি পলিসি আর কি রোড ম্যাপ নিয়ে কাজ করলে করছে বা ভবিষ্যতে কি হবে, সেই জায়গাতে আজ পর্যন্ত আমরা বুঝে উঠতে কোনো বিএলওই পারিনি। আমি জানি না বাকিরা কে, আমি অন্তত পারিনি। আর ভবিষ্যতেও এখন উত্তর দিতে পারছি না ভবিষ্যতে আরো হিয়ারিং আসবে কিনা। যাদের সবচেয়ে বড় প্রশ্নের এখন আমি সম্মুখীন হচ্ছে, হঠাৎ করে অ্যাডমিট কার্ড থাকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে, অ্যাডমিট কার্ড নোটিশ জারি করে ক্যান্সেল করলো। কিন্তু আমি বহু মানুষের, আমি নিজে ব্যক্তিগতভাবে অ্যাডমিট আপলোড করেছি, আমি তাদের উত্তর দিতে পারছি না যে অ্যাডমিট কার্ডে যারা আপলোড করেছি তাদের পরবর্তীকালে আবার হিয়ারিং নোটিশ আসবে কিনা। তারা ভীষণভাবে চিন্তিত। এবং আমি বিএলও হিসেবে আমিও বলছি, আমার নিজের হিয়ারিং লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল, আমি নিজেও অ্যাডমিট কার্ড আপলোড করেছিলাম। আমি বিএলও হিসেবে ভুল করছি, হয়তো ইলেকশন কমিশনের যা গাইডলাইন আসছে পরবর্তীকালে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না এখন। অতএব আমি এলাকার মানুষের কাছে সম্মুখীন হতে গিয়ে এখন ভয় পাচ্ছি। গেলে তারা তো আমাকেই দেখতে পাচ্ছে, এরপর তারা যদি কোনো স্টেপ নেয় আর তারা যদি কোনো এ করে, তার দোষটা তো তাদেরও না, সাধারণ পাবলিক। এমনি তো আমাদের ওপর ক্ষোভ নেই, আমাদেরকে তো তার সামনে দেখতে পাচ্ছে, কিন্তু তারাও তো ভুক্তভোগী। এমন একজন ব্যক্তি রাজস্থান থেকে ফোন করছে, কাঁদছে যে দাদা ক টাকা মাইনে চাকরি করি, 3,500 টাকা করে তৎকাল টিকিট কেটে আমায় ফিরতে হবে। এরপরেও একজন প্লেনে করে মহারাষ্ট্র থেকে ফিরছে, বলছে স্যার এরপরেও আমাদের নামটা থাকবে তো। এর সদুত্তর দেওয়ার মতো ক্ষমতা তো আমার নেই। আমি জানি না এরপরে এর ভবিষ্যৎ কি আর কোন দিকে এটা যাচ্ছে। সাধারণ মানুষ হয়রানি, তার সাথে হয়রানি হচ্ছে। বিএলওদের উত্তর দেওয়ার মতো আর কোনো জায়গায় নেই। বিএলও এখানে আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কারণগুলো দেখানো হয়েছে, যে একজনের 6 জন ভাই বোন, তাই জন্য তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হয়েছে। আদতে আমরা হিয়ারিং এ দেখতে পাচ্ছি তার ভাই বোন 2 জন 3 জন, একজনের পার্থক্য 50 বছর। ইয়ারও সাহেব হিয়ারিং এর সময় হিসেব করে দেখছেন তার পার্থক্য হয়তো দেখা যাচ্ছে 30 বছর। মানে মেন ব্যাপার হচ্ছে, আমি একটা জিনিস তথ্য আপনাদের কাছে শেয়ার করছি, লজিক্যাল ডিসক্রিপেন্সি যে হিয়ারিং গুলো এসেছে সেগুলো হচ্ছে ওসিআর বলে একটা কপি হয়, নির্বাচন কমিশন এটা নিজেও জানে। সেই কপির জন্য এইটা হয়েছে। তাতে দেখা যাচ্ছে 2002-এর যে হার্ড কপি আছে সেইটা ক্লিয়ার, সেটা ওকে আছে, কিন্তু সেটা যখন ম্যাপিং করা হয়েছে, সেটা যখন ওসিআর কপি করা হয়েছে, সেই কপিটা আমাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সফটওয়্যারে কাজ করছে, সেইটা ভুল থাকার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তার এগেইনস্টে হিয়ারিং। নির্বাচন কমিশনের সেই ড্রাইভার কেন সাধারণ মানুষরা সাফার করবে, কেন বিএলওরা করবে? জবাব দিক নির্বাচন কমিশন। আমার নাম অরূপ ঘোষ, আমি জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত 136 নম্বর পার্টির বিএলও, মশাট পঞ্চায়েত। আশপাশে পঞ্চায়েতের মধ্যে যেসব বিএলও আছে, এনাদের বক্তব্য স্ত্রীর বা আমাদেরও পড়ে যাচ্ছে হিয়ারিং। আমি নিজে দিয়েছি অ্যাডমিট কার্ড, সেটা আবার সাবমিট হচ্ছে না। তাছাড়াও এই এলাকার বহু দুঃস্থ গরিব মানুষ আছে, একদিন না খাটলে খেতে পারে না, রোজ এনে রোজ খায়। সেসব ব্যক্তিরা পড়াশোনা করেন আগে থাকতেই, বা তাদের কি হবে, বা যারা মানে মাধ্যমিকের নিচে পড়াশোনা করেছে 4-5 পর্যন্ত, তাদের সার্টিফিকেট ওইটাই থাকবে, তারা কোথায় কি দেবে? মানে এই নিয়ে সব মিলে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন চাইছে প্রতিটা মানুষকে কিন্তু বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। যারা বাইরে কর্মসূত্রে গেছে, কেউ আসবে প্লেনে, কেউ আসবে ট্রেনে, টিকিট পাচ্ছে না। মানে সেখানে তৎকাল মেরে আসতে হচ্ছে, প্লেনের টিকিট যদি 6,000 হয় সেখানে 10,000 টাকা খরচা হচ্ছে এমার্জেন্সি করে আসতে গেলে। এইভাবে প্রতি এলাকার মানুষ মানে এনারা বিভ্রান্তিতে পড়ে আছে। কি হবে
কি নিয়ে যাবে ডকুমেন্টস কি নিয়ে 13 দফা দিয়েছেন, সেই 13 দফা দেখা যাচ্ছে তাদের কাছে ডকুমেন্টসই নাই। বেশিরভাগ ক্ষেত্রে আছে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, হয়তো এর বেশি তো কিছু কারো কাছে নাই। কারো কাছে হয়তো আছে অ্যাডমিট কার্ড, কারো কাছে স্কুল সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট। মানে এই ভাব করে যে লোককে যে বিভ্রান্তিতে ফেলছে, মানে প্রতিটা এলাকার মানুষ যে পেরেশানি হয়ে আছে, মানে সাধারণ মানুষ সহ বিএলআরও তারাও কিন্তু পেরেশান। বহু বিএলআরও মারা গেছেন এই কর্ম করতে গিয়ে। কিন্তু তার সাথে সাথে যে প্রাইমারি যে বা স্কুলের যে বিএলআর সেই ছেলে মেয়েদেরও পড়ার ঘাটতি হচ্ছে। এইভাবে মানে ধরুন আপনারা দেখুন যে যেই থেকে এই নরেন্দ্র মোদী সরকার আমাদের যে প্রধানমন্ত্রী হয়েছেন, সেইতে নোটবন্দিতে মানুষকে কিন্তু লাইনে দাঁড় করেছে। আজ পর্যন্ত কিন্তু লাইন শেষ হয়নি। এই লাইন কবে শেষ হবে কিন্তু ও হয়তো নিজেই জানে না। আবার তার কি চাইছেন এখন? এসআইআর সংক্রান্ত কোনো কাজ আমরা আর করছি না, করব না। এসআইআর সংক্রান্ত কোনো কাজ আমরা করছি না, করব না। নির্বাচন কমিশন, তুমি তোমাদের পরিকল্পনার জবাব দাও, জবাব দাও। আর অপরিকল্পিত কাজের জবাব দাও, জবাব দাও। নির্বাচন কমিশন নিপাত যাক।